হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো এনভায়রনমেন্টাল ইস্যু। এনভায়রনমেন্টাল ইস্যু অর্থাৎ মানুষের দ্বারা পরিবেশের যে সমস্যা তৈরি হয় সেটাই হলো এনভায়রনমেন্টাল ইস্যুস। এবার আমরা আজকে পড়ব ইন্ডিয়ান হিমালয়ান রিজিয়ন। অর্থাৎ ইন্ডিয়ান হিমালয়ান রিজিয়ন আমাদের কান্ট্রির মধ্যে 10টা স্টেট নিয়ে তৈরি হচ্ছে। সেগুলো হলো জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয়। এবং তাছাড়াও আরও দুটো স্টেট রয়েছে যেগুলো আংশিকভাবে ইন্ডিয়ান হিমালয়ান রিজনের মতো অবস্থান করছে। সেরকম দুটো হিল ডিস্ট্রিক্ট হলো আসাম আর ওয়েস্ট বেঙ্গল। এবং ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিংটা ইন্ডিয়ান হিমালয়ান রিজনের মধ্যে অবস্থান করছে। এবার ইন্ডিয়ান হিমালয়ান রিজন থেকে আমরা কি কি সার্ভিস পেতে পারি সেগুলো হলো, আমরা ইন্ডিয়ান হিমালয়ান রিজন থেকে আমরা অসংখ্য ধরনের জিনিসপত্র পাই। শুধু যারা ওই জায়গাতে বসবাস করে তারাও পায় না, যেমন তার আশেপাশে মানে ইন্ডিয়ান হিমালয়ান রিজনের বাউন্ডারিতে যারা অবস্থান করছে সে তারাও ইন্ডিয়ান হিমালয়ান রিজন থেকে অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। যেমন ওখানে সারা বছর পার্মানেন্ট স্নো কভার থাকে এবং ওখানে গ্লাইসের হিমবাহ তৈরি হয়। তার ফলে কী হয়, আমাদের ওয়াটার রিজার্ভার নদীগুলোতে সারা বছর জল পাওয়া যায় এবং সেই জল স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো হয়। তারপর হচ্ছে ইন্ডিয়ান হিমালয়ান রিজন পুরোটাই গ্রিন কভার দেওয়া থাকে আর সেটা কাজ করে একটা জায়েন্ট কার্বন সিঙ্কের মতো। অর্থাৎ যত কার্বন পলিউশন রয়েছে সেটা হচ্ছে মানে দূষণটাকে কমাতে সাহায্য করে গ্রিন কভারটা। এবং এটা এই জায়গাটাকে বায়োডাইভার্সিটি গ্লোবাল হটস্পট বলেও চিহ্নিত করা হয়ে থাকে। এই ইন্ডিয়ান হিমালয়ান রিজিয়নটা অনেক অসুবিধার মধ্যে পড়ে একমাত্র মানুষের কাজকর্মের জন্যে। মানুষ এতভাবে ক্ষতি করছে এনভায়রনমেন্টটাকে যে এটার এখন খুবই ভয়ানক বিপদের মুখে পড়েছে। এর ইন্ডিয়ান হিমালয়ান রিজিয়নে ইন্ডিয়ান ক্লাইমেটের উপরও এর রোল রয়েছে। যেমন উত্তরে শীতল সাইবেরিয়ার বাতাসকে আমাদের হিমালয়ে ইন্ডিয়াতে প্রবেশ করতে বাধা দেয়, অর্থাৎ অতটা শীত আমাদের ইন্ডিয়াতে প্রবেশ করতে পারে না। সেটাই এবার পড়ব মানুষ উরবানাইজেশন দ্য হিমালয়াস ইট ইজ সাস্টেনেবল। অর্থাৎ মানে হচ্ছে এবার নগরায়ণ হিমালয়ের পক্ষে টেকসই কিনা সেটা আমরা দেখব। এর কি কি প্রভাব পড়ছে অর্থাৎ ইম্প্যাক্ট। সলিড ওয়েস্ট, যখন কেউ হিমালয়ে যায় তখন মানে হচ্ছে কোনো ভিজিটারও হতে পারে বা যারা ট্রেকার্স রয়েছে তারাও, বা যারা পর্বতকে ভালোবেসে যায় তারাও রয়েছে, হিমালয়ে গিয়ে সেখানকার পরিবেশকে নষ্ট করছে। কারণ তারা ওখানে ঘুরতে যাওয়ার ফলে তারা যে সমস্ত প্লাস্টিকের জিনিসপত্র নিয়ে যাচ্ছে তারা সেখানেই সেটাকে ফেলে দিচ্ছে। এর ফলে ওখানকার পরিবেশটাও নষ্ট হচ্ছে এবং ওখানে এয়ার পলিউশনও দেখা যাচ্ছে, আনট্রিটেড সিওয়েজ হচ্ছে, চারিদিকে সলিড ওয়েস্ট পড়ে রয়েছে। যেহেতু মানুষের ঘোরার আগ্রহ বাড়ছে তাই হিমালয়ান রিজিয়নে আনপ্ল্যান্ড গ্রোথ অফ হিল টাউন্স তৈরি হচ্ছে। মানে কনস্ট্রাকশন ছাড়াই যে কোনো জায়গায়, প্রপার প্ল্যান ছাড়াই যে কোনো জায়গাতে শহর বা বিল্ডিং তৈরি করা হচ্ছে। যে এর ফলে এত মানুষের ভিড় হচ্ছে, তার ফলে যখন তখন ভূমিকম্প বা ধসের ফলে সেগুলোর ক্ষতির সম্ভাবনা রয়েছে। তারপর হচ্ছে ড্রাইং আপ অফ ন্যাচারাল ওয়াটার সোর্সেস, ওসব সমস্ত জিনিসপত্র অর্থাৎ সলিড ওয়েস্টগুলো যেখানে সেখানে ফেলার ফলে ন্যাচারাল ওয়াটার সোর্সগুলো পুরো শুকিয়ে যাচ্ছে। তারপর হচ্ছে ওয়াটার ডিসপোজাল প্রবলেম দেখা যাচ্ছে, চেঞ্জিং সোশিও কালচারাল ভ্যালুস দেখা যাচ্ছে। অর্থাৎ স্বাভাবিক হতে পারে যে যখন কোনো একটা প্রপার উরবানাইজেশন এরিয়া থেকে যখন মানুষরা ওখানে যাচ্ছে সেখানে তারা গিয়ে তারা ওই কালচারটাকে না মেনে তাদের নিজেদের কালচারের মতো তারা বিহেভিয়ার করছে। তার ফলে ওখানকার যে সোশিও কালচারটা সেটা প্রচণ্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার ফলে ডিফরেস্টেশন হচ্ছে, কারণ হচ্ছে হোটেল তৈরি করার জন্য হিমাচলের যে হিমালয়ান রিজনের উদ্ভিদগুলোকে কেটে সেখানে হোটেল তৈরি করা হচ্ছে নানা রকমভাবে আনপ্ল্যান্ডভাবে।
এই ক্ষতির ফলে এখন হিমালয়ান রিজনে যেসব স্টেটগুলো রয়েছে তারা নিজেদের মতো করে কিছু ইনিশিয়েটিভ অর্থাৎ উদ্যোগ তৈরি করেছে যাতে তাদের পরিবেশটাকে ভালো মতোভাবে সুস্থ মতোভাবে রাখা যায়। তার জন্য যেরকম তৈরি করেছে যে ব্যান অন প্লাস্টিক ইন এইচপি অর্থাৎ হিমাচল প্রদেশ, মানে হিমাচল প্রদেশের স্টেট গভর্নমেন্ট নন বায়োডিগ্রেডেবল কন্ট্রোল অ্যাক্ট 1995 তৈরি করেছে। অর্থাৎ পাবলিক ড্রেন বা রোডের উপর যেখানে সেখানে নন বায়োডিগ্রেডেবল গার্বেজকে ফেলা যাবে না। তারপর পার্টিসিপেটরি কনজারভেশন অফ লেকস ইন দ্য রিজন, অর্থাৎ আমরা উত্তরাখণ্ডে দেখতে পারবো প্রচুর লেকের সমাগম রয়েছে। এবার সেখানে মানুষ যখন যায় তারা ঘুরতে যাওয়ার সময় যেখানে সেখানে তারা প্লাস্টিকগুলোকে ফেলে দেয়। এর ফলে কী হয়, লেকের জল যেরকমভাবে অপরিষ্কার থাকছে সেরকমভাবে লেকে যেসব জলজ প্রাণী রয়েছে তাদের পক্ষেও ক্ষতিগ্রস্ত, এবং অর্ধেক সময় লেকটাকে বুজে যাওয়ারও অনেক বুজে যেতেও পারে। তার জন্য নৈনিতাল উত্তরাখণ্ডে তৈরি হয়েছে পার্টিসিপেটরি কনজারভেশন অফ লেকস ইন দ্য হিমালয়ান রিজন। কনজারভেশন অফ ডাল লেক, অর্থাৎ ডাল লেক হচ্ছে জম্মু কাশ্মীরে রয়েছে, এবং জম্মু কাশ্মীরের মানুষ যখনই ঘুরতে যায় ডাল লেকটা সবারই খুবই ফেভারিট একটা ট্যুরিস্ট ডেস্টিনেশন। এই ডাল লেকে মানে যাতে পরিবেশের পক্ষে ক্ষতিগ্রস্ত না হয় তাই জন্য ওই লেকের এরিয়ার আশেপাশেও প্লাস্টিক ক্যারি ব্যাগ ইউজ করা পুরো রকমভাবে বন্ধ করে দেওয়া হয়েছে, এবং এই লেকটাকে কনজারভেশন করার জন্য MOEF গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে একটা প্রোগ্রাম চালু করা হয়েছে, এবং ওখানকার মানুষজনকে রীতিমতো এডুকেশন দিচ্ছে, মাস অ্যাওয়ারনেস করেছে যাতে তারা এই পরিবেশটাকে সুস্থ মতোভাবে রাখতে পারে। আসাম হিল ল্যান্ড অ্যান্ড ইকোলজিক্যাল সাইট অ্যাক্ট 2006, আসামের গভর্নমেন্ট আসাম হিল ল্যান্ড অ্যান্ড ইকোলজিক্যাল সাইট অ্যাক্ট 2006 একটা অ্যাক্ট তৈরি করেছিল। ওখানে যেখানে সেখানে যেমনভাবে হিল অর্থাৎ পাহাড়গুলোকে কাটা হচ্ছিল এবং ওয়াটার বডিগুলোকে এবং যে সমস্ত জলাশয় রয়েছে সেগুলোকে বুঝিয়ে ফেলা হচ্ছিল, এর ফলে গুয়াহাটিতে অনেক প্রবলেম দেখা গেছিলো। তার ফলে আসাম সরকার এই আসাম হিল ল্যান্ড অ্যান্ড ইকোলজিক্যাল সাইট প্রোটেকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাক্টটা নিয়ে আসে। এর ফলে ওই আসাম সরকার ওখানকার যে কোনো হিল এরিয়াকে এই অ্যাক্টের আন্ডারে প্রোটেকশন করতে পারবেন। রিকমেন্ডেশন অ্যান্ড সলিউশন ফর সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইন IHR অর্থাৎ ইন্ডিয়ান হিমালয়ান রিজন এর জন্য যে সলিড ওয়েস্টগুলো রয়েছে তার সমাধান করা, যেমন হচ্ছে গাইডলাইন, মানে হচ্ছে সবাইকে গাইড করা ঠিকমতো যে যেখানে সেখানে নন বায়োডিগ্রেডেবল ওয়েস্টগুলোকে না ফেলা, তারপর হচ্ছে একটা প্রপার ওয়েতে সেগুলো যাতে ডাস্টবিনে ফেলা হয়, তারপর হচ্ছে দ্য 4R প্রিন্সিপাল অর্থাৎ refuse waste prone commodities, reuse discarded commodities for other uses, reduce through segregation into categories biodegradable and non-biodegradable at household individual level, and recycling once fully used or completely unusable commodities অর্থাৎ refuse মানে অর্থাৎ প্রত্যাখ্যান করতে হবে প্রথমে, তারপর হচ্ছে পুনর্ব্যবহারের চেষ্টা করতে হবে, তারপর সেই জিনিসগুলো ব্যবহার কমাতে হবে, তারপর যখন সেই জিনিসগুলো একবারে পুরো ইউজ করা হয় তখন থেকে রিসাইক্লিং অর্থাৎ পুনর্ব্যবহারের চেষ্টা করতে হবে। তারপর যেরকম হিল এরিয়াতে এখন সবসময় জল দেখতেই পাওয়া যায়, তাই নিজেদের বোতল ক্যারি করে নিয়ে যেখানে জলের প্রয়োজন সেখান থেকে যাতে জল কালেক্ট করা হয় সেরকম ব্যবস্থা করতে হবে, এবং চারিদিকে এবং অ্যাওয়ারনেস এবং ক্যাপাসিটি বিল্ডিং অফ স্টক হোল্ডার করতে হবে, এবং রিকমেন্ডেশন অ্যান্ড সলিউশন হিল টাউন প্ল্যানিং অ্যান্ড আর্কিটেকচার, অর্থাৎ আমরা দেখেছিলাম মানে হচ্ছে এখন হিল এরিয়াতে যাওয়ার প্রবণতার জন্য যেখানে সেখানে হোটেল তৈরি হচ্ছে, এর ফলে
হিল এরিয়ার যে পরিবেশ সেটা নষ্ট হচ্ছে, অর্থাৎ ওখানকার ভূমিকম্পের ফলে ওখানে ধস নামছে, তার ফলে হোটেলগুলো ক্ষতি হচ্ছে এবং পাহাড় এরিয়াটাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে সেটাতে না হয় তার জন্য একটা প্রপার প্ল্যানিং করতে হবে এবং যেখানে নো কনস্ট্রাকশন জোন সেখানে বা হ্যাজার্ডাস জোন সেখানে যাতে কোনো রকম টাউন প্ল্যান না করা হয় তার একটা বন্দোবস্ত করতে হবে। আবার এমনও রয়েছে যে হিল এরিয়া অনেক জায়গায় রুরাল অর্থাৎ গ্রাম্য পরিবেশ, সেখান যাতে একটা স্পেসিফাইড ডিজাইনে হিল টাউন প্ল্যান করতে হবে। ট্যুরিজম উইল বি রেগুলেটেড, অর্থাৎ কীভাবে নিয়মানুযায়ী ভ্রমণ ব্যবস্থা করা যায়। পিলগ্রিমেজ ট্যুরিজম ইন দ্য সেন্সিটিভ এরিয়াস, অর্থাৎ সংবেদনশীল এলাকায় তীর্থযাত্রীরা, যেমন আমরা প্রাচীনকাল থেকে জেনে আসি হিমালয় হচ্ছে বিভিন্ন ঋষিদের হচ্ছে হোম বলা হয়, যেমন হচ্ছে বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী, যমুনোত্রী, হেমকুণ্ড সাহেব উত্তরাখণ্ড। তারপর হচ্ছে হিমাচল প্রদেশে আছে যে মানিমাহেশ, জ্বালা দেবী, চিন্তপূর্ণী, নাইনি দেবী। আবার হচ্ছে কাশ্মীরে রয়েছে বৈষ্ণব দেবী, অমরনাথ। তারপর হচ্ছে সিকিমে রয়েছে যে খেচোপালরি এবং আদার অনেক পবিত্র হ্রদগুলো, যেগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট ডেস্টিনেশন হচ্ছে তীর্থযাত্রীদের জন্য, যারা এইসব জায়গায় তীর্থযাত্রা করে। এর ফলে কি হয়, মানুষ এক টাইমে এত মানুষের ভিড় করে ফেলে যার ফলে সেই পরিবেশটা প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সেখানে এর ফলে কি হচ্ছে, সেসব সেন্সিটিভ ইকোসিস্টেম এবং কালচারাল ভ্যালুস যতটা পরিমাণে সে জায়গা নিতে পারে তার থেকে অনেক বেশি পরিমাণে ট্যুরিজম হয়ে যাচ্ছে। এর ফলে সেখানকার পরিবেশের পক্ষেও ক্ষতিকর। ইমপ্যাক্ট অফ কমার্শিয়াল ট্যুরিজম, অর্থাৎ এর জন্য এখন অনেক তীর্থযাত্রী ছাড়াও অনেকে আছে যারা বিভিন্ন জায়গাতে ভ্রমণ পছন্দ করে। তার জন্য যেরকম অলরেডি স্যাচুরেটেড হিলটন রয়েছে, যেমন নৈনিতাল, মুসুরি, সিমলা, কুলু, মানালি, গ্যাংটক, যেগুলোতে হচ্ছে কমার্শিয়াল যে সমস্ত ট্যুরিজম অর্থাৎ ব্যবসায়িক যেসব ট্যুরিজম তারা সেখানে যায়। ইনিশিয়েটিভের মধ্যে যেরকম কিছু রয়েছে, হার্নেসিং religious sentiment for conservation, Ladakh Himalayan homestay transforming local mindset towards snow leopard, adventure tourism plus art and culture, regulated entry বলতে যেরকম বোঝাচ্ছে এখন যেরকম যেখান থেকে গঙ্গা তৈরি হচ্ছে গঙ্গোত্রীতে উত্তরাখণ্ডের সরকার ঠিক করে দিয়েছে ওখানে প্রতিদিন প্রায় 150 জন প্রবেশ করতে পারবে, তার বেশি লোককে ওখানে এখন প্রবেশ করতে দেবে না। এরকমভাবেই রেগুলেটেড এন্ট্রি করা হয়েছে। স্যান্ড মাইনিং ইন ইন্ডিয়ান এনভায়রনমেন্টাল ইস্যু, অর্থাৎ যেখান থেকে বালি খনন করে তোলা হচ্ছে সেখানে এটা হচ্ছে একটা এনভায়রনমেন্টাল সমস্যা তৈরি হচ্ছে। যেমন বালি হচ্ছে একটা খুবই প্রয়োজনীয় খনিজ, যেটা আমাদের সমুদ্রের ঢেউ এবং ঝড় থেকে পরিবেশকে রক্ষা করছে। আবার এর বাসস্থান হচ্ছে বিভিন্ন ক্রাস্টেশিয়ান স্পিসিস অথবা ম্যারাইন অর্গানিজমের। এছাড়াও বালি ব্যবহার করা হয় বিভিন্ন কাজে, যেমন হচ্ছে রোড ফিলিং করতে, বিল্ডিং সাইটসে, ব্রিক মেকিং গ্লাস, স্যান্ড পেপার, তার হচ্ছে রিক্লেমেশন এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রি, বিভিন্ন কাজে বালির ব্যবহার হয়। এবং স্যান্ড মাইনিং হচ্ছে এবং বালি যেখান দিয়ে খনন করা হচ্ছে সেই জায়গাতে এটা একটা এনভায়রনমেন্টাল ইস্যু হিসেবে কাজ করছে। যেমন কারেন্ট রুলস অ্যান্ড পলিসিস ইন অপারেশন রেগুলেশন টু দ্য স্যান্ড মাইনিং, যেমন হচ্ছে কেরালা প্রোটেকশন অফ রিভার ব্যাঙ্কস অ্যান্ড রেগুলেশন অফ রিমুভাল অফ স্যান্ড অ্যাক্ট তৈরি হয়েছে 2001 সালে। যেমন এর যে নদীগুলো থেকে খনন করা হয় সেগুলো হলো ভারতপুজা, তারপর হচ্ছে পাম্বা, মণিমালা, পেরিয়ার প্রভৃতি নদী। সেরকমই অন্যান্য কিছু স্টেটও, যেমন তামিলনাড়ুতে, তারপর হচ্ছে কর্ণাটকে, অন্ধ্রপ্রদেশে, মহারাষ্ট্রতে, উত্তরপ্রদেশে এরকমভাবে কিছু অ্যাক্ট তৈরি হয়েছে যাতে বালি এইভাবে খনন করা না হয়। হচ্ছে এনভায়রনমেন্টাল কনসিকুয়েন্সেস অন স্যান্ড মাইনিং,
অর্থাৎ এর ফলে কী কী ক্ষতি হচ্ছে আমাদের পরিবেশের ফলে স্যান্ড মাইনিংয়ে। ফোর্সিং দ্য রিভার টু চেঞ্জ ইটস কোর্স, ইললিগালি ডিগ্রেডেড স্যান্ড ইজ ইকুইভ্যালেন্ট টু রবিং ওয়াটার, depletion of groundwater tables, adversely impacting the environment of microorganism, increased river erosion, damage to road and bridges, threat to agriculture, damage to coastal ecosystem, lesser availability of water for industrial, agricultural and drinking purposes, loss of employment to farm workers, threat to livelihood. গাইডলাইন্স ফর সাস্টেনেবল স্যান্ড অ্যান্ড মিনারেল মাইনিং, অর্থাৎ সাস্টেনেবল মাইনিং অর্থাৎ যেখান থেকে মাইন করা হচ্ছে সেখানে অ্যানুয়ালি যাতে ঠিকমতো ডিপোজিট করা হয় তার জন্য খেয়াল রাখা। তারপর হচ্ছে মনিটরিংয়ের জন্য সায়েন্টিফিক টুলস ব্যবহার করা। আর হচ্ছে যেখান দিয়ে palm oil and environmental issue. Palm oil has emerged as the main global source of vegetable oil due to adequate availability, versatility in uses, higher yield and lower cost as compared to other vegetable oils. Palm oil forms 33% of the world vegetable oil production mix. Indonesia and Malaysia contribute almost 87% of the production of palm oil, whereas China and India constitute 34% of imports. Deforestation would most likely occur in high biodiversity areas such as Borneo, Papua New Guinea, Sumatra and the Congo Basin in Africa. The felling and burning of forest impact population of endangered wildlife such as Sumatran tigers, rhino and orangutans. It also has adverse impact on people's health and disrupt local livelihood. Application of palm oil. Food-based application, that is cooking oil, substitute for butter, vanaspati, margarine, etc. And non-food application, that is cosmetics, toiletries, soaps, detergent. Environmental impact of the palm oil. Deforestation, loss of biodiversity, climate change, use of pesticides and fertilizer. Colony collapse disorder. Bees are one of a myriad of other animals, including birds, bats, beetles, butterflies, are called pollinators. Pollinators transfer pollen and seeds from one flower to another, fertilizing the plant so it can grow and produce food. Colony collapse disorder is a tag name presently being given to a condition that is characterized by an unexplained rapid loss of a bee colony's adult population. Symptoms: contain no adult bees with few to no dead bees around the colony. Contain capped brood. Contain food stores that are not robbed by neighboring bees or colony pests. Worker bees fail to return to colony from flight. Causes: the problem is that there does not seem to be a single smoking gun behind CCD or colony collapse disorder, but a range of possible causes including global warming, varroa mite parasites, malnutrition, metal pollution, stress, habitat loss. Wildlife death due to collision with a train. Such accident pose a grave danger to wildlife and to the conservation of our national biodiversity. It is the duty of every citizen to preserve, protect and nourish our wildlife heritage, particularly since these animals are helpless in facing the challenge of biotic pressure. What has to be done? Coordination between MOF and railways has to be enhanced to ensure the safety of wildlife. Vulnerable patches for wildlife to be identified as wildlife crossing spot and signage put up to one train divers and other railway personnel to enable them to give direction for trains to slow down their speed in these patches in the normal course. Update the list of well-known vulnerable patches for wildlife and conveying them to the railway. Strict instruction to all railways and forest field personnel emphasizing the importance of the protection and conservation of wildlife.
Cost of environmental degradation in India. The annual cost of environmental degradation in India is about rupees 3.75 trillion or 5.7% of India's 2009 gross domestic product or GDP, according to a report released by the World Bank. The impact of outdoor air pollution on GDP is the highest and accounts for 1.7% of the GDP loss, said the report. Indoor air pollution is the second biggest offender and cost India 1.3% of GDP. Steps taken by the Indore government for controlled air pollution: formulation of a comprehensive policy for abatement of pollution, supply of improved auto fuel, tightening of vehicular and industrial emission norms, mandatory environmental clearance for specified industries, management of municipal hazardous and biomedical wastes, promotion of cleaner technologies, assessment of pollution load, source apportionment studies, public awareness. Thank you.